আজকে সি প্রোগ্রামিং এর 5 নম্বর দিন। আমরা আজকের দিনটা হয়ে গেলে বলতে পারি যে আমরা অর্ধেক রাস্তা পার করে ফেলেছি। এবং আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে ফাংশনস। সিতে ফাংশন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। বেসিক্যালি সি নয়, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের কনসেপ্টটা আছে। যেখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বড় কাজ, যদি আমরা একটা বাড়ির কাজই ধরি, একজনে তো সব কাজ করে না। তাহলে কি হয়, কাজগুলোকে আমরা ডিভাইড করে দিই। যে একজন রান্নার কাজটা করে, একজন বাজার করার কাজ করছে। এই যে কাজগুলোকে ভাগ করে দেওয়া, এক একজন এক একটা কাজের এক্সপার্ট হয়ে ওঠে। এবং আমরা কি করি, একজন ঘরের কন্ট্রোলার থাকে, সেটা মা হতে পারে, যে এবার এক একজনকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো। সে এবার তারপর কাজটা তার মতো করে করবে। বাজার করতে পাঠিয়ে দিল, সে বাজার করে নিয়ে এসে হাতে ধরিয়ে দিল। তাহলে যখন বাজার করতে দিল তখন কি বললো, বলে দিল যে এই এই জিনিসগুলো আনতে হবে, এটা বলে দিল, টাকা দিল। এবার যে বাজার করার কাজ যার, সে চলে গেল, বাজার করলো, ফেরত এসে সেই সেই জিনিসগুলো দিয়ে দিল, কাজ শেষ তার। তো এই যে এবার সে কিভাবে বাজার করলো, কোন বাজারে গেল, কোন দোকানে গেল, সেইগুলো যে ইনস্ট্রাকশন দিয়েছে তার জানার দরকার নেই। যতক্ষণ অবধি সে যা যা আনতে বলেছে সেই সেই জিনিস ঠিকঠাক মতো এসে গেছে, হয়ে গেল। তো আমরা এই এই জিনিসটা মানে একটা ফাংশন ভাবতে পারি, যে বাজার করা একটা ফাংশন। তো এরকম আমরা যখন বড় প্রোগ্রাম হবে তখন এই ব্যাপারগুলো আসবে। তো আমরা সেই ব্যাপারগুলো একটু দেখবো, ফাংশন জিনিসটা কি, কিভাবে সিতে লিখতে হয়, প্রোগ্রাম করতে হয়, তার প্যারামিটারগুলো কি হয়, মানে আর্গুমেন্ট এবং রিটার্ন টাইপ, এবং মেন। আমরা এত বরাবর যা প্রোগ্রাম লিখেছি, মেন লিখেছি, একটা ভয়েড মেন বা ইন্ট মেন। তো এই যে মেনটাও আসলে একটা ফাংশন, কিন্তু একটু স্পেশাল টাইপ অফ ফাংশন, সেটাও আমরা দেখব। তারপরে আমরা একটা এমন ফাংশন দেখব যে ফাংশন নিজেই নিজেকে কল করে, সেটাকে বলে রিকার্সিভ ফাংশন। সেটাও আমরা একটা কোড দেখব এবং বোঝার চেষ্টা করব। তাহলে আমরা ভেতরে যাই। তাহলে ফাংশন কি, আমরা ডেফিনেশনটাতে আসি। তাহলে in C programming, a function is a self-contained block of code that performs a specific task. সে নিজের একটা কাজ করে। ফাংশন হেল্প ব্রেক এ প্রোগ্রাম into smaller manageable parts, making code reusable and easier to understand. এই কথাটার মানেটা হচ্ছে যে এটা ফাংশন যখন আমরা ইউজ করব, কোডটা অনেক ছোট ছোট হয়ে গেল, ছোট ছোট ব্লকে ভাগ হয়ে গেল। মানে বাজার করা একজনের কাজ, সে বাজার করার কাজটা করে এনে দিয়ে দিচ্ছে। রান্না করা আরেকজনের কাজ করে দিল, ঘর মোছা আরেকজনের কাজ করে দিল। তো এই যে কাজগুলো, এক একটা কাজ যদি আমি ছোট ছোট করে ভাগ করে দিই এবং এক একটা কাজ এক একজন খুব ভালো করে করতে পারে, তাহলে যে মেন প্রোগ্রাম, মানে ঘরের যে হেড, যে কন্ট্রোলার বলতে পারি, তার চাপটা কমে গেল। কারণ সে এক একজনকে কাজ বলে দেবে, সে করে এসে তাকে ফেরত দেবে। তো এইভাবে সি প্রোগ্রামটা যদি লেখা হয়, যে একটা প্রোগ্রামে অনেক কিছু কাজ আছে। সাপোজ আমি একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম লিখেছি, তাহলে ক্যালকুলেটরে যোগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, বিয়োগ হতে পারে। তো দুটো নাম্বার ইনপুট থাকবে, কিন্তু কি করব তার উপর অনেক কাজ। তো আমার যদি এরকম হয় যে সি প্রোগ্রামটার মধ্যে মেন যে ফাংশন বা যে হেড কন্ট্রোলার, তার এত কিছু ভাবার দরকার নেই। সে একটা ফাংশন লিখেছে যোগের জন্য, অ্যাড, একটা লিখেছে বিয়োগের জন্য, একটা গুণের জন্য, একটা ভাগের জন্য, সব অপারেশনের জন্য একটা করে ফাংশন লিখে দিয়েছে। সেই ফাংশনগুলোকে সে ইনপুট হিসেবে দুটো নাম্বার দিয়ে দেয়, ওরা আউটপুট হিসেবে রেজাল্টটা ফেরত দিয়ে দেয়। এরকম যদি ফাংশন লিখে দেয় তাহলে ওর হেডেক নেই, গোটা কাজটা মডিউলার ভাগ হয়ে গেল। এবং রিইউজেবিলিটি, আরেকজন, আমিও আবার একটা ক্যালকুলেটর বানাতে চাই যেখানে আরো এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে, টু দি পাওয়ার থাকবে, স্কোয়ার রুট থাকবে, কিন্তু বেসিক যোগ বিয়োগ গুণ ভাগটাও থাকবে। তাহলে আমি আগের জন্য লিখে দেওয়া ফাংশনগুলো ইউজ করে নেবো, আমাকে আর নতুন করে করতে হবে না। তো এই সেই ব্যাপারটা এখানে বলেছে যে রিইউজেবল হবে কোডটা, আজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, বুঝতেও সুবিধা। আমার যেটুকু বোঝার দরকার সেটুকু বুঝবো। এবার এখানে কি বলছে, তাহলে একটা ফাংশন কি করে, টেক্স ইনপুট, কিছু ইনপুট নেয়, নাও নিতে পারে। বাজারের থলি দিয়ে বলে দিল যাও বাজার করে আনো। অথবা হতে পারে কোনো মা বলে দিল যে বাজার করার সময় আজকে এই মাছ আনবে, এই মাংস আনবে, এই শাক আনবে, এই কুমড়ো আনবে, হতেই পারে। অথবা বলে দিল যে বাজার করে নিয়ে এসো। তো ইনপুট থাকতে পারে, নাও থাকতে পারে, সেই জন্য বলছে অপশনাল। পারফর্মস এ টাস্ক, একটা কাজ করবে, যেমন বাজার করাটা একটা কাজ। রিটার্নস এ রেজাল্ট, এটাও অপশনাল। বাজার করে এসে সে বাজারের থলিটা ফেরত দিল, টাকা ফেরত দিতে পারে। আবার এমন কিছু কাজ করতে একটা ফাংশন হতে পারে যার ফেরত দেওয়ার কিছু নেই। রান্না করো, সে রান্না করলো, হয়ে গেল, ফেরত দেওয়ার কিছু ব্যাপার নেই, তো রিটার্ন নেই কিছু।
তো এরকম বিভিন্ন রকম হতে পারে, সেগুলো আমরা এক্সাম্পল দেখবো। এবার কি বলছে, এভরি সি প্রোগ্রাম হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান ফাংশন, কারণ সি প্রোগ্রাম একটা ফাংশন লাগবেই, সেই ফাংশনটাকে আমরা বলি মেন ফাংশন। এই মেন ফাংশন থেকেই প্রোগ্রামটা চলা শুরু হয়, মানে প্রোগ্রামটা যখন আমরা এক্সিকিউট করি তখন অপারেটিং সিস্টেম ওর একটা কার্নেল রুটিনের সাহায্যে মেনটাকেই কল করে। ওর একটা সি রান টাইম থাকে, সি রান টাইমের মধ্যে একটা ওইটা সি রান টাইমটার কোডটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ লেখা হয়, সেখান থেকে ও অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে এই মেনটাকে কল করে, ওই স্টার্ট আপ প্রোগ্রামটা। তার এইভাবে মানে ওএস অপারেটিং সিস্টেম ওইটাকে কল করে, সি রান টাইমের ওই ফাংশনটাকে স্টার্ট আপটাকে ও এবার এইটাকে কল করে নেয়। তো এটা একটু ইউনিক্স বা লিনাক্স সিস্টেমে একটু আলাদা রকম হয়, আর যেটা মাইক্রোসফটের মানে ভিজুয়াল স্টুডিও টাইপের সেইগুলোতে একটু অন্যরকম ভাবে, কিন্তু বেসিক ব্যাপারটা ডাইরেক্টলি অপারেটিং সিস্টেম কল করে না, মাঝে একজন থাকে। তো এইটা হচ্ছে এইভাবে কল হয়। তো কিন্তু সে সবসময় কল করবে মেন ফাংশনটাকে, তার মেন ফাংশন ছাড়া কিন্তু এটা চলবে না। এবার ফাংশনটা লিখবো কি করে, একটা যে কোনো ফাংশন লেখার জন্য তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে ফাংশনের প্রথমে আসি যে সিনট্যাক্স, মানে কেমন হয় ফাংশনটা। একটা রিটার্ন টাইপ দিতে হয়, মানে কি রিটার্ন করবে, তারপরে ফাংশনের একটা নাম থাকবে, তারপরে কি কি আমি ওকে দেবো ইনপুট হিসেবে সেইটা। মানে আমরা ভাবতে পারি প্যারামিটার লিস্টটা হচ্ছে ওই বা কি কি আনতে হবে সেই লিস্টটা, আর রিটার্ন টাইপটা হচ্ছে যে বাজারের থলিটা ফেরত দেবে এনে পরে। আর ফাংশনের নাম কোনটাকে বলতে পারি আমরা, ফাংশনের নেম হচ্ছে যে বাজার করো বা মার্কেটিং, এরকম টাইপের, বা ডু শপিং। তারপর ভেতরে কিভাবে কাজটা হবে, বাজার করার ব্যাপারগুলো লেখা থাকবে, লাস্টে রিটার্ন, এরকম ব্যাপারটা হবে। এই যে বললাম ফাংশনটা কি কাজ করছে না করছে, এইটাকে বলে ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন অফ এ ফাংশন প্রোভাইড দ্য রিটার্ন টাইপ, কি রিটার্ন করবে, এর নাম কি, প্যারামিটার কি কি নেবে, আর দ্য বডি অ্যাকচুয়াল স্টেটমেন্ট, মানে ভেতরে কাজটা কিভাবে হচ্ছে। ছোট্ট এক্সাম্পল নেব, সেটা হচ্ছে যে অ্যাড, একটা যোগ করার ফাংশন, ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। এটা কি নেবে ইনপুট হিসেবে, ইন্ট এ কমা ইন্ট বি, মানে দুটো ইন্টিজারকেও ইনপুট হিসেবে নেবে, ওকে দিতে হবে দুটো ইন্টিজার, নাহলে কি যোগ করবে। আর ও কি রিটার্ন করবে, একটা ইন্টিজার, দুটো ইন্টিজার যোগ করলে তো একটা ইন্টিজারে রিটার্ন হবে। তাহলে এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে ফাংশনের নাম, আর এই ইন্ট এ আর ইন্ট বি এই দুটো হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার, যেগুলো ও ইনপুট হিসেবে নিচ্ছে। তাহলে ফাংশনের ডেফিনেশনটা কেমন ভাবে হচ্ছে, ইন্ট অ্যাড ব্র্যাকেটে ইন্ট এ কমা ইন্ট বি, এখানে দুটো আছে, একটা থাকতে পারে, চারটে থাকতে পারে, একটাও নাও থাকতে পারে, আমি সব রকম দেখবো। তারপরে এবার এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, এই মাঝের জিনিসগুলোকে বলে বডি, ফাংশনের বডি। লাস্ট লাইনটা কিন্তু রিটার্ন থাকবে, কারণ যদি এখানে রিটার্ন টাইপ কিছু দিয়ে রাখি আমি, ভয়েড বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে শেষ হবে। এবার এখানে কি করছে, আমি যোগ করতে হবে এ আর বি কে, ইন্ট সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে এইটুকুই কাজ ওর, এ আর বি কে যোগ করে দেওয়া, করে দিলাম যোগ। এবার এই সামটাকে ফেরত দিতে হবে, যে জানতে চেয়েছে যোগফলটা তাকে আমি ফেরত পাঠাবো, রিটার্ন সাম। এই হয়ে গেল ফাংশনের ডেফিনেশন। এবার আমরা দেখবো এটাকে ফাংশন প্রোগ্রামের ভেতর থেকে কিভাবে কল হবে, কারণ ফাংশনটা লিখে দিলাম, এবার এটাকে তো মেন ইউজ করবে, মেন কিভাবে ইউজ করবে, কিভাবে কল করবে সেটা দেখতে হবে। তো এইটা আমরা অলরেডি বুঝে গেছি যে এটা হচ্ছে ডিক্লারেশন। এবার ওইটা গেল ডেফিনেশন। এবার আরেকটা কি হয়, যখন আমরা সি প্রোগ্রাম লিখবো তখন এক লাইনে ডিক্লারেশন অ্যাড করতে হয়, মানে প্রোগ্রামের শুরুতেই মাথায় লিখে দিতে হয় যে আমি ভেতর পরে একটা ফাংশন ইউজ করতে যাচ্ছি যেটা এইরকম, ইন্টিজার রিটার্ন করবে, নাম হচ্ছে অ্যাড, আর দুটো ইন্টিজার এ আর বি ইনপুট হিসেবে নেবে। এটাকে বলে ফাংশনের ডিক্লারেশন। এখানে কিন্তু দেখো বডিটা নেই, মানে কিভাবে কাজ করছে সেটা নেই, এটাকে বলে ওই জন্য ডিক্লারেশন। আর এই যে তলায় গিয়ে লিখেছি ফাংশন ডেফিনেশন, যেখানে গোটা ফাংশনটা লেখা আছে ওই যে কি কাজ করবে। আর এইটা হচ্ছে মেন, মানে মেন নর্মাল আমরা মেন যেমন শিখেছি। এবার এখানে কি করছি, মেনের ভিতর লিখলাম ইন সাম, তারপর লিখলাম সাম ইজ ইকুয়াল টু, এবার ফাংশনটায় কল হচ্ছে এই যে অ্যাড 4,7। যখন এই লাইনটাও দেখতে পাবে এক্সিকিউটের সময়, তখন ও কোথায় চলে যাবে, অ্যাড বলে যে ফাংশন আছে সেখানে চলে আসবে। সেখানে গিয়ে ও কি করবে, ওই ফাংশনকে 4 আর 7 দিয়ে দেবে, এর এতে 4 চলে আসবে, বিতে 7 চলে আসবে। ও এবার এই ইন্ট রেজাল্টে এ প্লাস বি, মানে 4 আর 7 যোগ করে 7 4 12 11 হয়ে গেল। এবার রিটার্ন রেজাল্ট, মানে রেজাল্টের 11টা রিটার্ন করবে। এই রিটার্নটা কোথাকে যাবে, রিটার্নটা চলে যাবে যে কল করেছে তার কাছে। কে কল করেছে, এই যে সাম, সাম ইজ ইকুয়াল টু অ্যাড 47। তাহলে এই দিকটাতে কি এলো, ইন্ট সাম বলেছি, তাহলে এই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করেছে, কত, 7 আর 4 11, তাহলে সাম ইজ ইকুয়াল টু 11 হয়ে গেল। তারপরে যখন প্রিন্ট এফ সাম ইজ %d সাম, এখানে সাম ইজ 11 চলে আসবে।
এখানে ইন্ট মেন নিয়েছি, ওই জন্য রিটার্ন 0 লাগিয়েছি। আমরা এতদিন অবধি যা প্রোগ্রাম করেছিলাম ভয়েড মেন লিখেছিলাম, ওই জন্য রিটার্ন 0টার দরকার পড়তো না। ভয়েড মানে নাথিং, ভয়েড মেন মানে কোনো রিটার্ন করে না, সেই জন্য কোনো রিটার্ন স্টেপ লাগবে না। কিন্তু যখন আমি ইন্ট মেন লিখে দেবো তখন আমাকে একটা রিটার্ন 0 দিতে হবে। রিটার্ন 0 আমরা জেনারেলি দিই যখন প্রোগ্রাম সঠিকভাবে রান করে গেছে, মানে সাকসেসফুলি রান, তার মানে রিটার্ন 0। আর যদি প্রোগ্রামে কিছু এরর হয়ে যায়, না চলতে গিয়ে আটকে যায়, তখন রিটার্ন 1 করে দিই আমরা। এটা স্ট্যান্ডার্ড কনভেনশন। তো এই গেল ডিক্লারেশন আর কিভাবে কল করতে হয়। তো এখানে সেটাই বলা আছে। এই যে এটাকে, ওই যে ডিক্লারেশনটা হচ্ছে যেটা, সেটাকে অনেক সময় আমরা এটাকে প্রোটোটাইপও বলি। মানে প্রোটোটাইপ মানে বেসিক্যালি ফাংশনটায় কি আছে, নামটা অ্যাড, ও নেবে দুটো ইন্টিজার আর দেবে একটা ইন্টিজার, এটাকেই বলে প্রোটোটাইপ ডেফিনেশন। আর কল করাটা তো বলে দিলাম। এবার আমরা কি করব, একটা গোটা বড় এক্সাম্পল দেখবো। তার আগে এই ছোটটাও একবার চালিয়ে দেখে নিই। আমার এখানে আমি ওটাকে কপি পেস্ট করেই রেখেছি কম্পাইলারে। এই যে ফাংশনটা এখানে আছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে ডিক্লারেশন, তারপরে এটা হয়ে গেল এই যে মেনের ভেতরে ইন্ট সাম লিখেছি। এবার সাম ইজ ইকুয়াল টু, এখানে আমি ফাংশনের নামটা অ্যাড দিয়ে রেখেছি, তাহলে সাম ইজ ইকুয়াল টু অ্যাড 4,7, 4,7কে অ্যাড করতে চাইছি, দিয়ে বলছি সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ সাম। এখানে অ্যাডের ভেতরে গেল, রেজাল্ট a প্লাস বি হলো, রিটার্ন রেজাল্ট করলো। এটাকে যদি চালাই আমার তাহলে 4 আর 7, এই যে সাম ইজ 11, এই প্রিন্টার 11 করে দিল। এবার আমি যদি এটাকে অন্য ভ্যালু দিয়ে দিতাম, 4 7-এর বদলে ধরো 7 আর 7 দিলাম, তাহলে 14 আসবে। 14 চলে এলো। এবার মনে হচ্ছে যে সত্যি আদৌ এখানে যাচ্ছে, কি করে বুঝবো যাচ্ছে কিনা? সাপোজ ধরো এই যে কাজটা হচ্ছে, এইখানে আমি একটা প্রিন্টএফ লাগিয়ে দিলাম। প্রিন্টএফ কি করব? প্রিন্টএফে ধরো জাস্ট লিখলাম যে ইনসাইড, আমি ধরো অন্য কিছু লিখলাম না, এখানে এসছে সেটা দেখানোর জন্য ইনসাইড ফাংশন, ইনসাইড ফাংশন লিখে রাখলাম। তাহলে ফাংশনের ভেতরে এসছে প্রমাণ হয়ে যাবে। এবার এটাকে চালাও, রান। এই যে ইনসাইড ফাংশন, তারপরে সামিস। ইনসাইড ফাংশনটা আগে কল হচ্ছে, এটা স্ল্যাশ এন দিয়ে দিই। তাহলে দেখো এটা বুঝতে পারছি যে সামিসটা পরে হচ্ছে, কারণ এই যে অ্যাড কল হয়ে গেল তার মানে ফাংশনে ঢুকে গেল, ইনসাইড দ্য ফাংশন চলে এলো। তারপর এই লাইনটা হয়ে যাওয়ার পর এই সামিস এটা হচ্ছে, তাহলে কোনটা আগে কল হচ্ছে সেটাও আমরা বুঝে গেলাম যে ইনসাইড দ্য ফাংশন আগে, তারপরে সামিস 14। আমরা যদি এখানে কত কত ভ্যালু আসছে এগুলো দেখতে চাইতাম, ইনসাইড দ্য ফাংশন এখানে ধরো লিখে দিলাম a ইজ ইকুয়াল টু %d, এটা লিখে দিলাম। দিয়ে আমি এখানে কমা দিয়ে এটা কত এসছে দেখতে চাইছি, এ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এতে কত এসছে 7 এসছে, সেটা আমরা এখানে পেয়ে যাব। এই যে ইনসাইড দ্য ফাংশন a ইজ ইকুয়াল টু 7। এবার ধরো এটাকে আমি চেঞ্জ করে দিই, দুটোই একই আছে তো মনে হবে কোনটা এলো। এবারে এটা 9 আসার কথা, এবার দেখে নিই আমরা। এই দেখো এই কি হলো, 9,7 a, b, run inside the function। ও আচ্ছা সরি, a is equal to 7, এইটা কি ভুল হয়ে গেছে বলতো, এইটা এখানে যাবে, এইটা এখানে পড়ে গেছে, ওই জন্যে ভ্যালুটা ভুল চলে এসছে। এইবার ঠিক আসবে, এই যে ইনসাইড ফাংশন a is equal to 9। ঠিক, এবার আমরা একটু কঠিন দেখবো, মানে অনেক বড় একটা প্রোগ্রাম দেখি, যাতে অল পসিবিলিটিস আমরা দেখতে পারবো। কারণ এটা খুব ভালো করে বুঝতে হবে ফাংশনের ব্যাপারটা। আমরা একবার ভালো করে বুঝে গেলে, কারণ এরপর সি এর বাকি বেশিরভাগ যা যা আমরা এরপর থেকে করতে যাব সেগুলো বেশিরভাগ ফাংশন দিয়েই হবে। মানে ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, মানে কঠিন কঠিন জিনিসগুলো সব ফাংশন দিয়ে হবে। সেই জন্য এই প্রোগ্রামটা খুব ভালো করে বুঝতে হবে। এটা সময় একটু লাগলেও এইটাকে আমরা খুব ভালো করে বুঝবো, এটাতে কি আছে, এবং একবার ফাংশন খুব ভালো বুঝে গেলে পরেরগুলো সহজ হয়ে যাবে। এবার দেখবো আমরা এই গোটা প্রোগ্রামটায় কি আছে। প্রথমে একটা আমরা ফাংশন দেখাচ্ছি, যেটাতে আমরা ফাংশনের এটা একদম যে এটা ডেফিনেশন লিখছি। ফাংশনের ডেফিনেশন একটা করেছি ভয়েড গ্রিট। এ দেখো ভয়েড ফাংশনের আগে, মানে কি এর কোনো রিটার্ন টাইপ নেই, এ রিটার্ন করবে না কিছু। গ্রিট, গ্রিট মানে গ্রিটিংস, এ কোনো ইনপুটও নেয় না। গ্রিট বলে দিলে বলবো ওয়েলকাম টু সি কোডিং, বা বলতে পারে হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, যা খুশি হতে পারে। যখন গ্রিট কল করব এই লাইনটা প্রিন্ট আপ করে দেবে। তাহলে এটা আমাকে বারবার গোটাটা করতে হবে না, শুধু গ্রিট কল করে দিলে কাজ শেষ।
আবার এবার দেখাচ্ছি আমি যে দুটো ইনপুট নেব, কোনো আউটপুট নেই। তাহলে এখানে কি করেছে, দুটো ইনপুট আর্গুমেন্ট নিচ্ছে, ইন্ট এ ইন্ট বি, কিন্তু ভয়েড মানে রিটার্ন কিছু করবে না, ও একেবারে জাস্ট নাম্বার দুটোকে যোগ করে প্রিন্ট করে দেবে। যে প্রিন্ট এফ সাম অফ পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট ডি এ আর বি, মানে সাম অফ এ অ্যান্ড বি ইজ পার্সেন্ট ডি এন, এখানে লাস্টে এ প্লাস বি, মানে সাম অফ এ অ্যান্ড বি ইজ এ প্লাস বি। এটাকে এরকম একটু মনে কঠিন লাগতে পারে তোমাদের, কিন্তু এই জাস্ট এ আর বি এর যোগফলটাকে প্রিন্ট করে দেবে, তাহলে আউটপুট পাঠানোর কিছু নেই। এবার 3 নাম্বার বলছে যেখানে নো আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, কোনো আর্গুমেন্ট দেবো না ইনপুটে, কিন্তু রিটার্ন একটা থাকবে, জাস্ট আমি লিখে দিয়েছি রিটার্ন 5। তাহলে গেট 5 এ রিটার্ন 5, এটা ইন্টিজার রিটার্ন করছে, যখন এটা কল করবে কোনো ইনপুট দিতে হবে না, কিন্তু 5 রিটার্ন করে দেবে। আরেকটা হবে যেখানে দুটোই থাকবে, যেমন একটা দিয়েছে ডিভাইড, আমরা আগে যেহেতু সাম দেখেছি ওই জন্য এবার আমরা ডিভাইড করব। ডিভাইড একটা ফাংশন, ফ্লোট এক্স ফ্লোট ওয়াই, মানে কি এক্স কে ওয়াই দিয়ে ভাগ করব, ভাগফলটা ফ্লোট আসবে সেটা আমি রিটার্ন করে দেবো। তাহলে কি করতে হবে ভাগ করার সময়, আগে এটা আমরা দেখেছি যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটা দিয়ে ভাগ করব মানে ডিভিজারটা নিচে যেটা থাকে সেকেন্ড নাম্বারটা ওয়াই, সেটা কখনোই জিরো হওয়া যাবে না, কারণ জিরো দিয়ে ভাগ করা যায় না। সেই জন্য প্রথমেই চেক করছি ইফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা প্রিন্ট এফ এরর ডিভিশন বাই জিরো দিয়ে বলছি এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, এটা এরর হয়ে গেছে, জিরো রিটার্ন করে দেবো, মানে ভাগটা কিছু হয়নি, সাকসেস হয়নি, রিটার্ন 0.0, বা আমরা চাইলে রিটার্ন -1 করে দিতে পারি, মানে যা হোক আমরা একটা ফিক্সড এমন জিনিস রিটার্ন করবো যেটা থেকে আমরা পরে বুঝতে পারবো যে ইট ইজ নট সাকসেসফুল। আদারওয়াইজ যদি এটা y0 না হয়ে থাকে মানে এলস, মানে এই যে ইফটা বাইরে আর এলসটা লিখতে হবে না, কারণ যদি ইফটা না হয় তাহলে আমরা কি রিটার্ন করতে হবে, এক্স বাই ওয়াই, এটাকে আমরা একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারি, আমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে ডাইরেক্ট আমি এক্স বাই ওয়াই রিটার্ন করে দিতে পারি, অথবা যদি তোমাদের মনে হয় কেমন লাগছে তাহলে আমরা এরকমও করতে পারতাম, ফ্লোট ধরো রেজাল্ট ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এরকম লিখে দিলাম, দিয়ে রিটার্ন রেজাল্ট, এটাও করতে পারি, বা যেটা লেখা ছিল সেটাও করতে পারি, মানে কঠিন করেও করতে পারো, সহজ করে, এটা করলে অনেক বোঝাটা আরো সহজ হয়ে গেল। এই ফ্লোট রেজাল্টে এক্স বাই ওয়াই করে নিলাম, তারপর সেই রেজাল্টটা রিটার্ন করে দিলাম, অথবা আমি ডাইরেক্ট রিটার্নের ভেতরে এক্স বাই ওয়াই লিখতে পারতাম। এইবারে মেন ফাংশন থেকে কল হচ্ছে, কিরকম কল হচ্ছে, প্রথমে শুধু গ্রিড কল করে দিল, কিছুই করতে হবে না কারণ এর কোনো রিটার্ন নেই, ভয়েড, তাহলে একে জাস্ট নামটা লিখে সেমিকোলন দিয়ে দিলে এর ভেতরে কাজটা করে দেবে, এই যে হ্যালো দিয়ে একটা আছে ওই লাইনটা প্রিন্ট করে দেবে, ওয়েলকাম টু সি কোডিং। তাহলে এই যে গ্রিড যখনই কল হবে এই যে ওয়েলকাম টু সি কোডিং এই লাইনটা চলে আসবে, হয়ে গেল এর কাজ। তারপর আবার কন্ট্রোলটা এখানে চলে এলো, এর কাজ তো হয়ে গেছে। এবার নেক্সট করা আছে প্রিন্ট সাম, এই যে সেকেন্ড মেথডটা আছে বোধহয় প্রিন্ট সাম, এই যে এটা প্রিন্ট সাম, একে দুটো ইন্টিজার দিলেও যোগফলটা রিটার্ন করে দেবে। এখানেও যদি ভাবো যে এটা কেমন একটা এ প্লাস বি করে লিখেছে, তো দরকার নেই, তুমি এখানে একটা ইন্ট রেজাল্ট লাগাও, ইন্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি, কোনো অসুবিধা নেই, মানে ওই এইটাতে বেশি লিখতে হচ্ছে, এইরকমটাতে কম লিখতে হতো। এবার এখানে রেজাল্ট দিয়ে দাও, একই আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রিন্ট রেজাল্টে এ আর বি দিলেও রেজাল্টটা প্রিন্ট করে দেবে, এটাও কিন্তু ভয়েড, এরও কোনো রিটার্ন টাইপ নেই, সেই জন্য এটাকে ডাইরেক্ট কল হয়েছে, এই যে ডাইরেক্ট কল হয়ে গেছে। কিন্তু তারপরেরটাই রিটার্ন টাইপ আছে, যেমন গেট 5-এ 5 রিটার্ন হবে, তাহলে এখানে ওটাকে আমাকে একটা নাম্বার দিয়ে নিতে হবে, ইন নাম্বার ইজ ইকুয়াল টু গেট 5, কারণ এর একটা রিটার্ন টাইপ আছে, রিটার্ন ভ্যালু আছে। তাহলে এর রিটার্ন ভ্যালুতে যা আছে মানে গেট 5-এর রিটার্ন টাইপ ইন্টিজার লেখা আছে, তাহলে আমাকে এটাকে এমন একটা ভেরিয়েবলে নিতে হবে যেটা হচ্ছে ইন্টিজার, ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু গেট 5, আমি ফ্লোট নাম্বার ইজ ইকুয়াল টু গেট 5 লিখলে ঠিক হবে না। আবার আমি এই যে রেজাল্টটা ভাগের রেজাল্টটা সেটা আবার ফ্লোট রিটার্ন করে, তাহলে ফ্লোট রেজাল্ট ইজ ইকুয়াল টু এটা নিতে পারি। অবশ্য এই যে আমি বললাম নিতে পারবে না, এখানে এগুলো আমি পরে একটা জিনিস কিছু অ্যাডভান্স লেভেলে ডিসকাস করব, সেগুলোকে বলে টাইপ কাস্টিং। তো কিছু 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 ক্ষেত্রে আমরা অন্য ডেটা টাইপেও নিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক টাইপ কাস্টিং হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে টাইপ কাস্ট করতে হয়, মানে যদি নেওয়ার জায়গা থাকে, যেমন ইন্টের থেকে ফ্লোট বড়, মানে সাইজ বা ক্যাপাসিটি রাখার জায়গা, ফলে ইন্টিজারকেও অ্যাকোমোডেট করতে পারে। তো এরকম কিছু সিচুয়েশনস আছে যেগুলো টাইপ কাস্টিং করে হয়, সেগুলো আমরা যথাসময়ে আলোচনা করব, অনেক রকম পসিবিলিটিস আছে সেগুলোতে। তো যাই হোক, এগুলো সবগুলো হয়ে গেল, এগুলোকে আমি আরেকবার চালিয়ে নিই। তাহলে ওয়েলকাম টু সি কোডিং, এটা গ্রিটিংস করে দিল,
তারপর সাম অফ 10 and 20 is 30, এই লাইনটা প্রিন্ট হয়ে গেল যোগেরটা। তারপরে গেট 5 রিটার্ন 5, রেজাল্ট অফ ডিভিশন ইজ 5.00। 10 আর 20 আসছে, তাহলে সরি ডিভিশনটা কোথায় গেল, এই যে ডিভাইড 10 and 2, ডিভাইডে কত আছে 10.0, 2.0, তা 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 হয়, এই যে 5.00। যেহেতু ফ্লোট ওইভাবে ওই জন্য রেজাল্টটা দেখিয়েছে। আর এই লাস্টের যে রিটার্ন 0 এটা কেন লিখতে হয়েছে, এটা লিখতে হয়েছে আমরা ইন্ট মেন লিখেছি বলে। যদি আমি এটাকে ভয়েড মেন করে দিতাম তার মানে হচ্ছে মেন কোনো আউটপুট দেবে না, মানে মেন থেকে কোনো রিটার্ন পাবে না, অপারেটিং সিস্টেম যোকে কল করবে কোনো রিটার্ন পাবে না, তখন ভয়েড মেন হয়ে গেল। তাহলে আমি ভয়েড মেন করে দিলে আমার কোনো অসুবিধা নেই, আবার যেমন চলছে তেমন চলবে। কিন্তু যদি আমি ইন্ট মেন লিখি তাহলে একটা কিছু রিটার্ন করাতে হবে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ট মেনটাই, অ্যানসিসি এর হিসেবে ইন্ট মেন দিয়েই লেখা উচিত আমাদের, ভয়েড মেনটা স্ট্যান্ডার্ড নয়, কিন্তু ভয়েড মেন চলে। তো যাই হোক, তোমরা সব রকমই জেনে থাকা ভালো, যেটা যখন দরকার চালানো যাবে। এইবার আমি নেক্সট জিনিসে চলে যাই টপিকে। এটা আমাদের বলা হয়ে গেল, সব রকম পসিবিলিটিস দেখে নিলাম। নেক্সট আমাদের হচ্ছে এবার মেন ফাংশনটা নিয়ে আর একটু এক্সট্রা আলোচনা আছে, এটা একটু করে নিই। তারপরে এটা একটু মেন ফাংশনে আমরা যেটা মেন লিখি আজকে এতগুলো লিখলাম, সেগুলোতে আমরা কি করেছি, কোনো আর্গুমেন্ট ইউজ করিনি, আমরা শুধু রিটার্ন টাইপটা দেখলাম। ইন্ট মেন লিখতে পারি বা ভয়েড মেন লিখতে পারি, আমরা এই যে এই দুটো জিনিস দেখেছি, ইন্ট মেন আর ভয়েড মেন। এবং মেনটা কি জন্য দরকার এটাও বলেছি, যে মেন ছাড়া প্রোগ্রাম চলবে না, মানে মেনটা অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম কল করে থ্রু দ্য স্টার্টআপ প্রোগ্রাম বা সি কম্পাইলার রান টাইম দিয়ে, সি রান টাইম থেকে এটাকে কল হয় মেনটা। তো মেন ছাড়া প্রোগ্রাম চলবে না। অ্যাকচুয়ালি পুরোপুরি মেন, সত্যি মেন থেকে প্রোগ্রাম শুরু হয়, কিন্তু এক্স্যাক্টলি আমরা ফার্স্ট ফাংশনটার নাম যে মেনই দিতে হবে তা নয়, সেটা আমরা কোনো এক সময় দেখে নেবো ছোট্ট করে, যে মেন না দিয়েও একটা বুদ্ধি করে করা যায়। সেটা আমরা যখন প্রি প্রসেসিং ডিরেক্টিভস দেখবো তখন আমরা দেখাবো যে মেন কথাটার মধ্যে ফাংশনটা না লিখেও চালিয়ে দেওয়া যায়, একেবারেই যে যায় না তা নয়। এবং এই ইনফরমেশনটা অনেক সময় ইন্টারভিউতে হেল্প করবে, মানে এটা সবাই জানে না, সেরকম একটা জিনিস জেনে থাকলে ওটা অনেক হেল্প হয়, কারণ সবাই জানে যে মেন ছাড়া সি চলে না। যাই হোক, তো আমাদের মেন হচ্ছে ইন্ট মেন ভয়েড, এইটা আমরা তো মানে মেন ফাংশন কোনো আর্গুমেন্ট দিই না আমরা, তো ভেতরে ভয়েড লিখতে পারি অথবা ভয়েড মেন এরকম ফাঁকাও রেখে দিতে পারি, তার মানে মেন কোনো আর্গুমেন্ট নিচ্ছে না। এইটার সাথে তো আমরা পরিচিত, কিন্তু মানে আমরা যে প্রোগ্রাম লিখেছি সেখানেও মেনের ভেতর ফাঁকা না রেখে যদি ভয়েড লিখে দিতাম তাতেও কিছু এসে যেত না, যেমন কার তেমন চলতো। এই যে মাঝেরটা এখন আমরা দেখবো, ইন্ট মেন ইন্ট আর্গ সি কমা ক্যার স্টার আর্গ ভি, এটা দুটো স্কোয়ার ব্র্যাকেট। এই 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 ব্যাপারটা আমরা পরে বুঝবো, যে স্টারটার মানে কি আর এই সেকেন্ড ব্র্যাকেটটা যে স্কোয়ার ব্র্যাকেটটা দেওয়া আছে এটার মানে কি, থার্ড ব্র্যাকেটটার এইটার মানেটা আমরা এই মুহূর্তে বুঝবো না, এটা অ্যারে বোঝায় আর এটা পয়েন্টার বোঝায়। এই দুটো আমরা পরে ডিটেলসে বুঝবো, এখনই খুব বেশি বুঝে ফেলার দরকার নেই। কিন্তু এইটুকু বুঝি যে এটা এই যে মেন আর একটা ভার্সন হয় মেনের, যেখানে মেন এখানে ভেতরে দুটো আর্গুমেন্ট নিতে পারে, একটা আর্গুমেন্ট ইন্টিজার টাইপের, একটা আর্গুমেন্টকে আমরা বলি ক্যারেক্টার পয়েন্টার। তাহলে এই দুটো আর্গুমেন্ট নিয়ে মেন লেখা যায়, এবং সেই ক্ষেত্রে কি হয়, ওটাকে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে চালাতে পারি। কমান্ড লাইন আর্গুমেন্ট মানে যখন প্রোগ্রামটাকে চালাবো সিএর, তখন চালাবার সময়েই কিছু ইনপুট দিয়ে দিতে হবে আমাদেরকে, সেটাকে বলে কমান্ড লাইন ইনপুট। সেইটা আমি দু রকম ভাবেই দেখাবো, মানে একটা দেখাবো যেরকম অনলাইন কম্পাইলারটা আমরা যেমন চালাচ্ছি সেখানে একবার দেখাই। যদি আমি এই প্রোগ্রামটাকে ধরি, এইটাকে ওই এক্স্যাক্টলি এই প্রোগ্রামটাতে কি আছে, এই প্রোগ্রামটায় আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে, এটাকে আগে আমি কন্ট্রোল এ করে এটাকে সরাই। হ্যাঁ, এই প্রোগ্রামটায় একটা ইন্ট মেন নিয়েছি আমি, আর হ্যাশ ইনক্লুডটা কোথায় গেল, বাদ পড়ে গেছে, সরি। আমরা একটু হেডার, এই যে হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিভাইস, মানে এটা না দিলে আমাদের এই যে প্রিন্টএফ গুলো এগুলো কাজ করবে না, ওই জন্য এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এইগুলো আমরা পরবর্তীকালের জন্য সরিয়ে রাখি। এই যে এখন চালালাম, এটাতে কি হলো, এইটাতে এই যে প্রোগ্রামটা কি হবে, এই যে এখানে এই মেনের ভেতরে আমরা দুটো আর্গুমেন্ট রেখেছি, আর্গসি আর ক্যারেক্টার পয়েন্টার আর্গভি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, এটা আসলে থার্ড ব্র্যাকেট, গ্যাপ দেওয়া যাবে না, এটা মানে কোনো বক্স নয়, এটা অ্যাকচুয়ালি কি আছে, থার্ড ব্র্যাকেট আছে, এই যে দেখিয়ে দিচ্ছি।
থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এটা। তারপরে আমি কি লিখেছি যে নাম্বার অফ আর্গুমেন্ট পার্সেন্ট ডি দি আর্গসি। এই আর্গসিটা কি আসলে একটা ভেরিয়েবলের নাম, এটা আর্গসি না হয়ে অন্য কিছু হতে পারে, সিম্পল আমি এটাকে সি দিয়ে দিতে পারতাম, কিচ্ছু এসে যায় না, কিন্তু স্ট্যান্ডার্ড আমরা আর্গসি বলি। আর এই আর্গ ভিটাও তাই, আমি এটাকে যা খুশি একটা দিতে পারতাম, শুধু ভিও দিয়ে দিতে পারতাম, কিচ্ছু এসে যায় না, এই নামটার সাথে কিচ্ছু এসে যাবে না, কিন্তু ফাংশনের নামটা অবশ্যই মেন রাখতে হবে। এইবার আমি কি করছি, তাহলে এটা সি করে দিলে এটাকে শুধু সি করে দিতে হতো, এটা ভি করলে এটাকে শুধু ভি করতে হতো। এবার এই কোডটা কি করছে সেটা বলি একটু, এবং সেটা ইন্টারেস্টিং হবে। এটাকে যখন চালাবো তখন এটাকে যদি সিম্পল চালাই, তো সি প্রোগ্রামের একটা মেন ব্যাপার হচ্ছে, আচ্ছা এটা আর সি রয়ে গেছে, সি প্রোগ্রামের একটা মেন ব্যাপার হচ্ছে যে ও এই ক্যারেক্টার স্টার, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে, মানে অনেকগুলো স্ট্রিং রাখে, অনেকগুলো লাইন। তো সেই প্রথম লাইনে কি রাখে, প্রথম লাইনে হচ্ছে ও রাখে হচ্ছে যে প্রোগ্রামের নামটা, এই যেটা কম্পাইল হবে, যখন কম্পাইল হলে প্রোগ্রামটা যে নামটা তৈরি হয়, কম্পাইল হলে জেনারেলি লিনাক্স বেস সিস্টেমে এটা অনলাইন কম্পাইলে তো এ ডট আউট বলে একটা ফাইল তৈরি করে, সেই ফাইলের নামটা ফার্স্ট আর্গুমেন্টে থাকে, মানে ওই ক্যারেক্টার অ্যারেটা যেটা তৈরি হবে, স্ট্রিং লিস্ট অফ স্ট্রিং অনেকগুলো সেন্টেন্স, ফার্স্ট লাইনে প্রোগ্রামের নামটা থাকে। আর সেকেন্ড লাইন থেকে আমরা এটাকে চালানোর সময় যদি কিছু ইনপুট দিয়ে চালাই, মানে এটাকে যখন আমি চালাবো, আমি যদি এখানে কমান্ড লাইনে কিছু আর্গুমেন্টস দিয়ে রাখতাম, মানে আমি ওটাকে দেখাই, এটাকে এই যে এটাকে হচ্ছে বলে কমান্ড লাইন আর্গুমেন্টস। আমি যদি প্রোগ্রামটা চালানোর আগে একটা কিছু লিখে রাখতাম, হ্যালো ওয়ার্ল্ড, যা খুশি হতে পারে সেটা, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এটাকে যদি আমি রান করাই, তাহলে কি হবে, ওইটাকে এই আর ক্যারেক্টারটার ভিতে কি আসবে, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে যাবে। তাহলে ও কি পেয়ে গেল, হ্যালো ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ড পেলো, ও দুটোকে দুটো লাইন হিসেবে ভাববে, আর প্রথম লাইনে প্রোগ্রামের নামটা আছে, তাহলে সি এর ভ্যালু কত আসবে, 3, মানে 3টে লাইন আছে। প্রথম লাইনে কি আছে, তাহলে বলবে নাম্বার অফ আর্গুমেন্ট কটা, 3টে, নাম্বার অফ আর্গুমেন্ট 3টে। প্রথম আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট 0, সেটা হচ্ছে এই যে আমি এখানে ফর লুপের ভেতরে প্রিন্ট করাচ্ছি আর্গুমেন্টগুলো, এই অ্যারের ভেতরে ভি0 ভি1 ভি2, এটা অ্যারে যখন আমরা বুঝবো ভালো করে বুঝে যাব। প্রথম আর্গুমেন্ট প্রিন্ট করালো কি থাকবে, নামটা, ফাংশনের নামটা, এ ডট আউট। সেকেন্ডে কি আছে, যেগুলো আমি দিয়েছি হ্যালো, থার্ডে আছে ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি আরো বড় কোনো কথা লিখতাম তাহলে আরো বেশি বেড়ে যেত, মানে হ্যালো ওয়ার্ল্ড বলছি ধরো হাউ আর, যবার আমি স্পেস দিচ্ছি ও ততগুলো আর্গুমেন্ট ধরবে, 1 2 3 4 5 6টা ধরবে, কারণ নামটা একটা আর এখানে 5টা। এটাকে যদি চালাই তাহলে সি এর ভ্যালু আসবে 6, সি আর্গুমেন্ট 6, আর পরপর এগুলো প্রথমে নামটা, তারপরে হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। এইখানে যেরকম দেখলাম, এই প্রোগ্রামটাকে আমি অলরেডি লিনাক্স বা ইউনিক্সে বা আমাদের যে উইন্ডোজে টার্বো সি এগুলোতে যদি চালাতাম তাহলে কেমন আসতো, আমি সেটা একটু চট করে দেখিয়ে দিই। সেটার জন্য আমি একটা টার্মিনাল খুলে রেখেছি, এই টার্মিনালে গিয়ে যদি আমি এটাকে চালাই, এখানে আমি প্রোগ্রামটা অলরেডি লিখে রেখেছি, আমি প্রোগ্রামটা একবার দেখিয়ে দিই। মাই সি কোড ডট সিতে লিখে রেখেছি, এটা হচ্ছে প্রোগ্রামটা। এটা জানি না কি করে বড় করতে পারবো, বড্ড ছোট আসছে, এটাকে সেলটাকে কি কোনোভাবে জুম করে ফেলতে পারবো, বিগার, একটু বড় করে নিই আর একটু, আচ্ছা কমান্ড প্লাস, অনেক বড় করে নিলাম। এইটা হচ্ছে কোডটা আমি লিখে রেখেছি, ইন্ট মেন, ওই সেম কোড, ইন কার্সি এক্সট্রা ক্যারেক্টার পয়েন্টার আর বি প্রিন্টএফ নাম্বার অফ আর্গুমেন্ট হ্যান ত্যান, এটা সিতেও লিখে রেখেছি। এইটাকে যখন এবার আমি ম্যাক ওএস থেকে করছি, এটা ইউনিক্সের জন্য, সবার জন্য ইউনিক্সও একই হবে, ওখানে কম্পাইলারটার নাম হচ্ছে জিসিসি। তো জিসিসি কম্পাইলার দিয়ে যদি আমি এটাকে কম্পাইল করি, মাই সি কোড ডট সি, আমি আউটপুট ফাইলের একটা নাম ঠিক করে দিচ্ছি, মাই সি এক্সিকিউটেবল, মাই সি এক্সি, এইটা
যে কম্পাইল হয়ে যে ফাইলটা তৈরি হবে সেটার নাম আমি ডিফাইন করে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে, বা এটাকে আমি দিয়ে দিলাম, চ্যানেলের নাম দিয়ে দিলাম টেক টক্স জিএম। এটা সিটা কম্পাইল হয়ে গেল। এবার দেখতে পারবো কি করে, এলএস দিয়ে আমি দেখে নিতে পারবো যে আমার ফাইলটা কম্পাইলড ফাইলটাকে এখানে দেখতে পাওয়ার কথা। এই যে টেকটক্স জিএম, এইটা চালাই যদি এবার আমি টেকটক্স জিএম একে একটা ইনপুট দেব, সাপোজ হ্যালো মিস্টার এক্স, এবার এন্টার। কি এলো আউটপুট? আর্গুমেন্ট 0-তে ফাইলের নামটা টেকটক্স জিএম, মানে যে ফাইলটা চলছে, যে ফাইলটা এক্সিকিউট করছে সেই ফাইলের নাম। তারপরে সেকেন্ডে এলো হ্যালো, তারপরে এলো মিস্টার, তারপরে এক্স। তাহলে কটা, 1 2 3 4, 4টা আর্গুমেন্ট। তো এইটা হচ্ছে, আমরা এটাকে এইভাবে টার্মিনাল দিয়েও চালাতে পারি। মানে অ্যাকচুয়ালি সিতে যখন আমরা চালাবো তখন এইভাবে জিনিসটা হবে। এটা থেকে চলে গেলাম, এবার আমি ছোট করে দিই। তাহলে এবার আমরা নেক্সট আমাদের কি আছে, তাহলে সি ফাংশন বুঝলাম, আর একটু আমরা আর্গসি আর্গভিটা বুঝবো পরের দিকে ভালো করে, যখন আমরা একটু অ্যারে আর পয়েন্টারটা বুঝে নেব। এবার নেক্সট আমরা লাস্ট আইটেম আমরা আজকের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে রিকারশন। রিকারশন ব্যাপারটা কি, যখন কোনো একটা ফাংশন নিজেই নিজেকে কল করে তখন সেটাকে বলে রিকারশন। রিকারশন একটা টেল রিকারশন বলেও ব্যাপার হয়, কিন্তু আমরা আপাতত যেটুকু দেখছি সেটা হচ্ছে সিম্পল একটা রিকারশন, যেখানে একটা ফাংশন নিজেকে বারবার কল করবে, সেরকমটাকে রিকারশন বলে। এবং আমরা এখানে একটু বুঝবো এটা, যে এটা অনেক সময় কাজের হয়। তাহলে রিকারশন ইজ এ প্রোগ্রামিং টেকনিক where a function calls itself in order to solve a smaller instance of the same problem। যে ধরনের প্রবলেমকে আমরা মানে ইন্ডাকটিভ ওয়েতে সলভ করি, মানে ভেঙে ভেঙে ছোট করে নেওয়া যায়, সেই ধরনের প্রবলেমকে রিকারশন দিয়ে সলভ করা যায়। যেমন এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টোরিয়াল বার করা, ফিবোনাচি সিরিজটা তৈরি করা, সার্চিং সর্টিং আছে, ট্রি গ্রাফ ট্রাভার্সাল আছে। এইগুলো যারা কম্পিউটার সায়েন্সের তাদের জন্য বেশি ডিটেলসে পরের দিকে যখন মানে ডেটা স্ট্রাকচার পড়বে তখন এগুলো পাবে। প্রথম দুটো ইজি জিনিস, তার মধ্যে ফ্যাক্টোরিয়ালটা তো আমরা এখনই দেখে নেব। রিকারশন কিভাবে কাজ করে, তাহলে একদম সিম্পল কেসটাকে আমাদের খুঁজে বার করতে হয়, সেটাকে বলে বেস কেস, যে সব থেকে সহজ কাজটা কি, তারপরে ওটা বারবার কিভাবে রিকারশন হবে সেটা বার করতে হয়। এই দুটো স্টেপে কোডটা লিখতে হয়, আর খুব খেয়াল রাখতে হয় যাতে ইনফাইনাইট কল না হয়ে যায়। যেমন ফ্যাক্টোরিয়ালটা, যদি ফ্যাক্টোরিয়াল এন এর ফ্যাক্টোরিয়াল বার করতে বলে, এই যে এন ফ্যাক্টোরিয়াল ডেফিনেশনটা কি, এন থেকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু করে করে ওয়ান অবধি সবগুলো গুণ করে সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। মানে ফ্যাক্টোরিয়াল 2 যদি বলে তাহলে 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 3 যদি বলে 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 4 যদি বলে তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে সেইটা থেকে 1 পর্যন্ত পরপর গুণ করে যাওয়া। এটা নর্মাল ডেফিনেশন। এবার এটা রিকার্সিভ ডেফিনেশন কি হবে, রিকার্সিভ ডেফিনেশন হবে যে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। মানে ধরো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 4 ইন্টু বাকিটা তো 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি যদি কোনোভাবে আমাকে 4 ফ্যাক্টোরিয়াল বার করতে বলে এবং আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল জানি, তাকে 4 দিয়ে গুণ করে দিলেই তো 4 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আবার আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল বার করতে চাই তাহলে ওটাকে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, যদি 2 ফ্যাক্টোরিয়াল বার করতে চাই তার মানে হচ্ছে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়াল কত হয়, 1 ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1। তো তাহলে প্রোগ্রামটা কি হবে, আমরা বেস কেস লিখবো যে যদি n এর ভ্যালু 0 আর 1 হয় 0 বা 1, তাহলে রিটার্ন করো 1, কারণ 0 ফ্যাক্টোরিয়ালে 1, 1 ফ্যাক্টোরিয়ালে 1। আমরা 1এই করে দিতে পারতাম, এখানে দুটোই লেখা ছিল।
এসে যায় না। তো এন ইজিক্যাল টু যেগুলো 0 বা 1 যাই হোক, এটা মাঝে হচ্ছে অর, মানে এন এর ভ্যালু যেটা ফ্যাক্টোরিয়াল বার করতে চাইছি তার ভ্যালু যদি 0 বা 1 হয় তাহলে রিটার্ন 1। কারণ ডাইরেক্টলি এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন, একে তুমি বলেছো 1 দিয়ে পাঠিয়েছো যে 1 এর ফ্যাক্টোরিয়াল বলো, তাহলে এ কি রিটার্ন করবে? 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1 হয়, তাহলে 1 রিটার্ন করে দেবে। যদি 2 দিয়ে, যদি 0 দিয়ে পাঠাও তাও 1ই রিটার্ন করবে, কারণ 0 ফ্যাক্টোরিয়ালও 1 হয়। এইবারে যদি এর বাইরে কিছু পাঠাও, ধরো 3 পাঠিয়েছো বা 2 পাঠিয়েছো, ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে কল করেছো, তাহলে কি করবে? ও দেখবে যে এন তো 0 বা 1 নয়, তাহলে 1 পাঠিয়ে দেওয়া যাবে না উত্তরে, তখন ও কি করবে? এলসে চলে যাবে। এলসে গিয়ে কি করবে? ও বলবে যে আচ্ছা 2 পাঠিয়েছে, তাহলে 2 বা যাই পাঠাও সেইটা ইন্টু তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। 2 মানে বলবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 মাইনাস 1 মানে 1। এইখানে যখনই এবার আবার ফ্যাক্টোরিয়াল 1 করে দিল, এইখান থেকে কল এ আবার এই ফাংশনটাকে কল করলো, কিন্তু কত দিয়ে কল করলো? এবারে 1 দিয়ে কল করলো। তাহলে 2 ইন্টু 1 দিয়ে কল হলো, তখন এই সেকেন্ড কলটাই কি আসবে? রিটার্ন 1 করে দেবে। তাহলে 2 ইন্টু 1 হয়ে গেল, তাহলে রিটার্ন করে দিল 2 ইন্টু 1 2, তার মানে ফ্যাক্টোরিয়াল 2 হয়ে গেল, 2 হয়ে গেল। যখন ফ্যাক্টোরিয়াল 3 বার করতে চাইবে তখন ও কি করবে? এখানে ইফে ঢুকবে না, এলসে যাবে। এলসে কল হবে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আবার ফ্যাক্টোরিয়াল 2 মানে আবার এখান থেকে আবার এই কলটাতে যাবে, সেখানে 2 দিয়ে যাবে, সেখানে আবার ও কি করবে? 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 আবার কল হবে, সেই কলটাই 1 রিটার্ন হবে। তাহলে 1 ইন্টু 2 আসবে, সেই 2টা আবার এখানে রিটার্ন হবে, যে 3 ইন্টু 2 হয়ে 6 ফাইনাল রিটার্ন হবে, মানে 3 বার ভেতরে ভেতরে কল হবে। এইভাবে ভেতরে ভেতরে কল হয়ে হয়ে যাবে। এইটাকে বলে ফ্যাক্টোরিয়াল, মানে এটাকে বলে রিকারশন। এই যে নিজেই নিজেকে কল করছে, এই ফ্যাক্টোরিয়ালটা আবার কল করছে। এইটা এবার আমরা প্রোগ্রামে দেখলে একদম ভেতরটা বুঝতে পারবো, মানে এটা যে অতবার কল হচ্ছে সেটা কি করে আমরা বুঝতে পারবো? এটা বোঝার রাস্তাটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়ালের লজিকটা আছে, এই লজিকটাই আমরা যদি এখানে জাস্ট একটা এই যে এলস লিখে রেখেছি, আগে একটা রেজাল্ট আগে দেখে নিই আমরা ঠিক রেজাল্ট দিচ্ছে কিনা। এই যে 5-এর জন্য ফ্যাক্টোরিয়াল বার করতে কল করা আছে, একবার দেখে নিই। এই যে 5 100 120 আসছে, এটা যদি আমি 1 দিয়ে দিতাম তাহলে কত আসার কথা আমরা জানি? 1 ফ্যাক্টোরিয়াল 1 আসবে, 1 এসে গেছে। এটা যদি 2 দিয়ে কল করতাম তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 2, এখানে ফ্যাক্টোরিয়াল কল হয়েছে, তাহলে 2 দিয়ে কল করলে আচ্ছা অনেকের মনে হবে যে এটা কেমন কল হয়ে গেল, এরম ভাবে আবার কল কি? তো তোমরা যদি এরম কল না করতে চাও তাহলে কি করতে হবে? এখানে এটাকে সরিয়ে দিয়ে এখানে লিখতে হবে যে ইন্ট ধরো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, এবার এরম করে কল করে দাও, কোনো অসুবিধা নেই। তারপর এখানে এটাকে প্রিন্ট, একই ব্যাপার আর কি, মানে ডাইরেক্ট কল না করেও করতে পারো, এখানে রেখে দিলাম। এটা তো রেজাল্ট একই হবে ব্যাপারটা। এই যে হয়ে গেল 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এবার ধরো 3 চালাবো, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল কি আছে দেখবো আমরা। 3 এর ফ্যাক্টোরিয়াল 6 চলে এলো। তাহলে এটা আমরা ব্যাপারটা দেখলাম। এবার দেখবো যে প্রতিবার ভেতরে ভেতরে যেরকম আমি বললাম ওরকম ভাবে কলটা হচ্ছে না হচ্ছে না, এর ভেতরে এখান থেকে কল হচ্ছে সেটা বোঝার জন্য রাস্তা কি? তাহলে এই যে এলস আছে, এলসে আমি একটা কি করব? এলস এর ভেতরে আমি রিটার্ন করার আগে একটা প্রিন্টএফ লাগিয়ে দেবো। প্রিন্টএফ ধরো আমি কিছু একটা প্রিন্ট করে দিই যে এই যে এন এর ভ্যালু কত আসছে সেইটা কল প্রিন্ট করে দিই। এন ভ্যালু নাও ইজ ইকুয়াল টু %d, এন। তাহলে যে অনেকবার কল হচ্ছে বুঝতে পারবো। কি করে বুঝবো? ধর খুব সহজ জিনিস দিয়ে বুঝি আমরা। আমরা দেখেছি যদি আমি এখানে 1 দিয়ে দিই তাহলে এটা আসবেই না, এই লাইনটা কলই হবে না। 1 দিয়ে দিলে জাস্ট, কারণ ওই ইফ এখানে রিটার্ন 1 হয়ে যাবে, আনসার চলে আসবে। 2 যদি হয় তবে এই ইফে ঢুকবে না, তখন এলসে যাবে। তাহলে আমরা 2 দিয়ে দেখি, তাহলে আমার এটা একবার এক্সিকিউট হবে। 2 দিয়ে দিলে এইটা একবার এক্সিকিউট হওয়ার কথা। তাহলে 2 দিলে এই দেখো এন ভ্যালু নাও একবার এক্সিকিউট হয়েছে। এখানে একটা স্ল্যাশ এন দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, লাইনটা এক লাইনে চলে আসছে। এই যে করে দিলাম, তো এন ভ্যালু নাও 2, মানে কি এই যে প্রথমে 2 দিয়ে ঢুকলো তখন এই ইফে যাবে না, এলসে চলে গেছে। ইফটাতেও আমরা চাইলে এটাও একটা ব্যাপার যে যদি ইফ বা এলস এর পরে মাত্র একটাই লাইন থাকে তাহলে আমাদের ব্র্যাকেট না দিলেও চলে, ঠিক আছে। আর আমাদের যদি মোর দেন 1 লাইন থাকে তখন ব্র্যাকেট দিতে হয়। এখানে একটা করে লাইন ছিল ওই জন্য ব্র্যাকেট দেওয়া ছিল না, এখানে আমার 2টো লাইন করে দিলাম ওই জন্য ইফ এলস এর পরে সেকেন্ড ব্র্যাকেটগুলো লাগিয়ে দিলাম।
কারণ একটা লাইনের জন্য দিতে হয় না। যাই হোক, তো এবার তাহলে 2 দিলে আমরা দেখতে পাচ্ছি যে ইফে ঢুকছে না, এলসে চলে যাচ্ছে, এলসে এই লাইনটা প্রিন্ট হয়েছে, তবেই না ভ্যালুটা 2 দেখাচ্ছে। 2 এর বেলায় কি হয়েছে, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 কল হয়েছে। ফ্যাক্টোরিয়াল 1 এর আগে আমরা দেখে নিয়েছি 1 আসবে, সে 1 এসে গেছে, তাহলে 2 ইন্টু 1 2, সেই 2টা ফাইনালি রিটার্ন হয়েছে এখানে। তবে এখানে ফ্যাকের ভ্যালু 2 এসছে, দিয়ে এই 2টা প্রিন্ট হয়েছে। এবার যদি আমি এটাকে 3 করে দিতাম, তাহলে দেখো এরা কবার কল হবে, আরো একবার কল হবে, দেখতে পাবো আমরা যে একবার 3 দিয়ে কল হবে, একবার 2 দিয়ে কল হবে। এই যে এন ভ্যালু 3, মানে একবার 3 দিয়ে কল হয়েছে একবার, তার মানে একবার 3 দিয়ে কল হলো, দিয়ে 3 ইন্টু আবার ফ্যাক্টোরিয়াল 2 হয়েছে, তখন আবার 2 দিয়ে কল হয়েছে, আবার সেই 2 কলটা আবার 1 দিয়ে কল করেছে, দিয়ে ফাইনালি 1 রিটার্ন হয়েছে। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 হয়েছে, দিয়ে 6 হয়েছে। এইভাবে এটা কোডটা রান করে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে ভেতরে ভেতরে কলটা যাচ্ছে, এখান থেকে এই ফাংশনটাকে কল হচ্ছে এখানে মেনের ভেতর থেকে, এখান থেকে আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস আমরা কি করেছিলাম, যে এখানে ফাংশনের ডেফিনেশনটা উপরে দেওয়া আছে, আমরা ফাংশনের ডেফিনেশনটাকে যদি আবার নিচে দিয়ে দিতাম, এখন মডার্ন কম্পাইলাররা হয়তো ওটাতে সমস্যা হয় না, কিন্তু ওই যে আমি বলেছিলাম যে প্রোটোটাইপ ডিক্লারেশন ওটাকে দিতে হয়। এই যখন আমি যদি নিচে দিয়ে দিলাম, এখন কিন্তু আর খুঁজে পাচ্ছে না ফাংশনটাকে, তাহলে আমার কি দিতে হবে, তখন একটা প্রোটোটাইপ ডিক্লারেশন দিতে হয়, যে মানে ফাংশনটার ফার্স্ট লাইনটা, এটাকে আমরা বলি ডিক্লারেশন, যে এরকম একটা, এটা হচ্ছে ডেফিনেশন, আর এখানে শুরুতেই একটা, যে এরকম আমি একটা ফাংশন পরে লিখেছি, তাহলে ও একটু জেনে গেল আগে থেকে যে এরকম একটা ফাংশন পরে লেখা আছে, এটাকে বলছি আমরা ডিক্লারেশন। এটা দিয়ে দিলাম, এই দেখো আবার চলছে। ঠিক আছে, আর যদি ডিক্লারেশন আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে ডেফিনেশনটাকেই ডাইরেক্ট উপরে দিয়ে দিতে হবে, যাতে কম্পাইলার এই মেনটা চলার আগেই ও যেন জেনে যায় যে কি কি আছে। আর যদি আমি ফাংশনগুলো পরে লিখি, তাহলে আমাকে প্রত্যেকটা ফাংশনের জন্য এরকম করে ডেফিনেশন দিয়ে দিতে, মানে সরি ডিক্লারেশন একটা করে অ্যাড করতে হবে। এটাকে প্রোটোটাইপও বলে বা ডিক্লারেশন বলে। তাহলে আমরা এটা দিয়ে রিকারশন ব্যাপারটা বুঝলাম। এবার আমরা যেটা আমাদের পরের টার্গেট যেটা, সেটা হচ্ছে যে এর পরের দিন আমরা কতগুলো কমন জিনিস যেগুলো আমাদের সিতে জানা দরকার, সেইগুলো আমাদেরকে জানতে হবে। যেরকম হচ্ছে আমরা অতটা ভালো করে এখনো বাদ দিয়ে এসছি, সেগুলো হচ্ছে যেমন এই যে আমি ক্যারেক্টার স্টার, তারপর একটা থার্ড ব্র্যাকেট দুটো দেওয়া আছে, সেটাকে বলে অ্যারে। তাহলে অ্যারে ব্যাপারটা বুঝতে হবে। পয়েন্টারটা একটু কঠিন কনসেপ্ট, আমরা একটু পরের দিকে বুঝবো। এরপরে আমরা চেষ্টা করবো অ্যারেটা বুঝে নেওয়ার, অ্যারেটা কি, আর তার সাথে সাথেই চলে আসে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। এগুলো দুটো স্পেশাল টাইপের ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার, যেখানে মাল্টিপল ডেটা টাইপ একসাথে মিলিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়। এটাও আমরা বুঝে নেবো, একটু অ্যাডভান্সে যাব, বুঝে নেবো। তাছাড়া বুঝবো হচ্ছে ভেরিয়েবল, এই যে আমরা ইন্ট এইসবগুলো লিখছি, এখন তো আমরা ফাংশন শিখে গেলাম, তো আমরা ফাংশনের ভেতরেও ইন্ট রেজাল্ট লিখতে পারি, ইন্ট এ লিখতে পারি, আর একদম মেনের ভেতরেও লিখতে পারি। তো দু জায়গাতে যদি একই নামে ভেরিয়েবল লিখে দিই, তাহলে কোনটাকে কখন ধরা হবে, কারণ একটা ভেরিয়েবলের লাইফ কতটা, কতক্ষণ অবধি তার পাওয়ার, কখন অবধি তার স্কোপ যেটাকে বলি, মানে কোন পোর্শন অবধি তাকে ধরা হবে। তো এই গ্লোবাল আর লোকাল স্কোপ, সেই ব্যাপারটা আলোচনা করব। তারপরে কি ভেরিয়েবল নাম যা খুশি দিতে পারি না, কিছু কারণ কিছু সি এর কিওয়ার্ডস আছে, 32 কিওয়ার্ডস আছে, সেইগুলো কি নাম হিসেবে ইউজ করা যায় না। তো আমরা এই কিওয়ার্ডস এর লিস্টটাও একটু দেখে নেব। আর কি করে আমাদের কমেন্টস করা যায় সিতে, যে আমরা অনেক সময় যে কোন লাইনে কি কাজ হচ্ছে সেগুলো আমরা তো বলে দিই। আমরা যদি একটু পুরোনো এইটা দেখি, যেমন দুটো দাগ দিয়ে বেস কেস, এখানটা রিকার্সিভ কেস লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইগুলো কিন্তু এক্সিকিউটের কোড নয়, এগুলো জাস্ট এগুলোকে বলে কমেন্টস। তো এরকম দু রকমের কমেন্ট হয়, আরও একটা কমেন্ট হয়, তো সেইটা আমরা একটু দেখে নেবো ছোট্ট করে পরের দিন। তো এইগুলো দেখবো। আর ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই স্ট্রাকচার, ইউনিয়ন আর অ্যারে, আর এইগুলো একটু বুঝে নেবো। এটা নেক্সট দিনের ক্লাসটা লাইট টাইপেরই হবে, এই জাস্ট এই প্রথম দুটো আইটেম একটু টাফ, বাকিগুলো সহজ। তারপর থেকে আমরা আস্তে আস্তে আবার কঠিন জিনিসে ঢুকবো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।